প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির পাঠ পরিকল্পনাটি হচ্ছে সংখ্যা পদ্ধতি কি, এর প্রয়োজনীয়তা লিখো। সংখ্যা পদ্ধতির রূপান্তর কি, এর প্রয়োজনীয়তা লিখো। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি এবং এর একটি অঙ্ক করাবো। তো প্রথমে লেখা আছে, দেখো সংখ্যা পদ্ধতি কি। প্রথমে আমাদের যে টপিকসটি লেখা আছে সেটি কি, যে সংখ্যা পদ্ধতি কি, এর প্রয়োজনীয়তা লিখো। তো আমি তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে, এটা হচ্ছে আমার লেকচার 3, এটা আমার লেকচার কত বলো তো, 3। তো আমি লেকচার 1 এবং 2তে সংখ্যা পদ্ধতি কি, তার প্রকারভেদ এগুলো পড়াইছিলাম আলহামদুলিল্লাহ। আজকে তবু যেহেতু আমার প্রশ্নটা লেখা হয়েছে সংখ্যা পদ্ধতি কি, এর প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে আমি সংখ্যা পদ্ধতি কি একটু তোমাদেরকে বলে নিই। তো সংখ্যা পদ্ধতি কি, এটা আমি সংজ্ঞা বলবো শুধু, কিন্তু তোমরা শুনে নিজেরা লিখে নিবা। তো আমি বলছি সংখ্যা পদ্ধতি কি। তো সংখ্যা পদ্ধতি কি, এটার সংজ্ঞা আমি তোমাদেরকে বলছিলাম, কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য, কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য এই সংখ্যা পদ্ধতির আমি সংজ্ঞা কি দিয়েছিলাম, কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, মানে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে আমরা বলছিলাম কি, সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি প্রধানত আমি কয় প্রকার বলছিলাম বলো তো, 2 প্রকার বলছিলাম। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পরবর্তী ক্ষেত্রে আবার কি বললাম, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 2 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কয় প্রকার বলছিলাম বলো তো, 2 প্রকার। তার মানে আমি প্রথমে তোমাদেরকে বললাম সংখ্যা পদ্ধতি কি, তার প্রকার বললাম 2 প্রকার প্রধানত, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। তো নন পজিশনালটা মোটামুটি এখন আর ব্যবহার করা হয় না। যেরকম রোমান সংখ্যা পদ্ধতি, সেটিও কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওইটা আমরা রোমান সংখ্যা পদ্ধতিটাই মোটামুটি আমরা একটু ব্যবহার করি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে, বাকিগুলো ব্যবহার করা হয় না। তবে আমাদের এখন পড়ার বিষয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যদিও এমসিকিউ পরীক্ষা আসে যে রোমান সংখ্যা পদ্ধতি কি ধরনের সংখ্যা পদ্ধতি, তোমরা বলবা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের বেশি পড়া নাই। এমনি হালকা একটু ধারণা দেওয়া আছে যে প্রাচীন হায়ারোগ্লিফিক্সে যে সকল প্রতীক ব্যবহার করা হতো, মানে বিভিন্ন চিহ্ন যেগুলোর স্থানভেদে মানের পরিবর্তন হইতো না, ওইগুলোকে বলা হয়তো কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের বেশিরভাগ পড়ার মধ্যে আছে। সেই পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রধানত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা কি বাইনারি, আর একটা হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা কি বলতো, অক্টাল সংখ্যা পদ্ধতি। আর একটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল বা কি বলতো, দশমিক। আর একটা হচ্ছে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, আর একটা কি হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে আমি তোমাদেরকে প্রথমে সংখ্যা পদ্ধতি কাকে বললাম, যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার বললাম, পজিশনাল, নন পজিশনাল। এর মধ্যে পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রধানত 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা দ্বিমিতিক বলতে পারি। কি বলতে পারি বলো তো, দ্বিমিতিক। আর একটা বলতে পারি অক্টাল, এটাকে বলতে পারো 8 মিতিক। আর একটা হচ্ছে ডেসিমেল, যেটাকে আমরা বলি 10 মিতিক, কিন্তু এই ডেসিমেলকে আমরা বলি কি, দশমিক। ডেসিমেলকে আমরা কি বলি, দশমিক। আর এই বাইনারিকে আমরা দ্বিমিতিক বলি। কি মিতিক বলি বলো তো, দ্বিমিতিক। বাইনারিকে আমরা কি বলি, দ্বিমিতিক বলি, দ্বিমিতিক, দ্বিমিতিক বলো। আর অক্টালকে আমরা 8 মিতিক। এই কথাটা আসলে এত কেউ ব্যবহার করে না, তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। আর দশমিককে আমরা 10 ভিত্তিক বলতে পারি, 10 ভিত্তিক। কিন্তু আসলে 10 ভিত্তিকে আমরা সরাসরি দশমিক বলে আসি, দশমিক সংখ্যা পদ্ধতি। আর হেক্সাডেসিমেলকে আমরা বলতে পারি কি, 16 ভিত্তিক। কি বলতে পারো বলো তো, 16 ভিত্তিক। এই দ্বিমিতিকে আমরা দুই ভিত্তিকও বলতে পারি, কিন্তু 2 ভিত্তিক না বলে দ্বিমিতিকে আমরা বলবো। 8 মিতিক অক্টালকে আমরা 8 ভিত্তিকও বলতে পারি, 8 মিতিকও বলতে পারি। আর ডেসিমেলকে আমরা 10 ভিত্তিকও বলতে পারি, দশমিকও বলতে পারি। হেক্সাডেসিমেলকে আমরা 16 ভিত্তিকও বলতে পারি, 16 মিতিকও। কিন্তু আমরা হেক্সাডেসিমেলকে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলবো ইনশাআল্লাহ, ডেসিমেলকে দশমিক, অক্টালকে 8 মিতিক, আর বাইনারিকে দ্বিমিতিক।
এখন আমি তোমাদের প্রশ্ন যেটা লিখছিলাম যে সংখ্যা পদ্ধতি কি এবং এর প্রয়োজনীয়তা লিখো। তো সংখ্যা পদ্ধতি কি আমরা দেখলাম, সংজ্ঞা বললাম। এখন এর প্রয়োজনীয়তা দেখার জন্যই মোটামুটি আমি এই 4টি সংখ্যা পদ্ধতি এখানে লিখলাম। তো এই সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা কি? কোনো কিছু প্রয়োজনীয়তা না থাকলে তো আর এতগুলো সংখ্যা পদ্ধতি আবির্ভাব হয় নাই। নিশ্চয়ই এই সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু এই সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই প্রকারগুলো আগে লিখে নিলাম। কেন লিখে নিলাম দেখো, এই যে দশমিক আমি যে লিখলাম ডেসিমেল মানে দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা এ যাবৎ ক্লাস 1 থেকে শুরু করে এই যে অনার্স মাস্টার্স বা আরও উচ্চতর ডিগ্রি নেওয়ার ক্ষেত্রেও আমরা বিভিন্ন হিসাব নিকাশ গণনার কার্য এইসব কিন্তু এই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। বা আমাদের প্রাত্যহিক জীবনের হিসাব নিকাশ, তুমি কত টাকা বাজার করছো, কত টাকা বাজার থেকে ফেরত নিয়ে আসছো, কত টাকা বাজারে নিয়ে যাচ্ছ, এই সবগুলো আমরা যে সংখ্যা পদ্ধতির মাধ্যমে গণনা করে থাকি সেটাকেই বলা হয় কি দশমিক সংখ্যা পদ্ধতি। তার মানে আমরা প্রাত্যহিক জীবনে মানে আমাদের মানব জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এই দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের মানব জীবনের জন্য কি প্রয়োজনীয়তা রয়েছে। এখন দেখো, এই যে দশমিকের পরে আমরা বাইনারিটা কেমন করে ব্যবহার করি। আমরা জানি ডিজিটাল সংখ্যা পদ্ধতি, যত ডিজিটাল ডিভাইস আছে তারা 0 আর 1 বোঝে। তারা কিন্তু এই দশমিকের 500 টাকা 1000 টাকা এসব টাকা তারা বোঝে না, তারা জাস্ট বোঝে 0 আর 1। যেমন আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বুঝি, বিভিন্ন অঙ্কের হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 0 আর 1 ব্যবহার করা হয়। তার মানে আমরা মানুষ যদি দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, কিন্তু ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এরকমভাবে যে ডিজিটাল ডিভাইসগুলো আছে সেগুলো আবার দশমিক সংখ্যা পদ্ধতি বোঝে না। তাকে বোঝানোর জন্য কি বাইনারি সংখ্যা পদ্ধতির প্রয়োজন। কারণ আমরা জানি কম্পিউটার যে ভাষা বোঝে সেটাকে মেশিন ভাষা বলে বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। এটা আমরা পঞ্চম অধ্যায়ে ইনশাল্লাহ দেখব যে কম্পিউটার জাস্ট বোঝে বাইনারি ভাষা, বাইনারি সংখ্যা পদ্ধতি মানে মেশিন ল্যাঙ্গুয়েজ। কারণ বাইনারিতে 0 আর 1 ব্যবহার করা হয়, আর মেশিন ভাষাতেও 0 আর 1 ব্যবহার করা হবে। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের জন্য প্রয়োজন। তাহলে বুঝতেই পারছো যে আমাদের জন্য প্রয়োজন দশমিক আর কম্পিউটারের জন্য প্রয়োজন বাইনারি। সুতরাং এই দুইটা সংখ্যা পদ্ধতিরই প্রয়োজনীয়তা রয়েছে। এখন যদি পৃথিবীতে শুধু সংখ্যা পদ্ধতি ডেসিমেলই হতো, তাহলে এই বর্তমান যুগে আর আমরা এই কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ এই সবগুলোকে বোঝাতে পারতাম না। তার মানে তার জন্য বাইনারি সংখ্যা লাগবে, এই কারণে সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছে। যেমন দেখো, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু যদি একটা আমরা ফরেন মানে বিদেশে যদি যাই, যদি মনে করো যারা হচ্ছে আরবি ভাষায় কথা বলে বা যারা চাইনিজ ভাষায় কথা বলে বা যারা হিন্দি ভাষায় কথা বলে, তাদের কাছে কিন্তু আবার বাংলা ভাষা হয়তো হালকা তারা বুঝতে পারে, কিন্তু তাদের জন্য তাদের ভাষা এবার জরুরি। তার মানে বিভিন্ন ভাষার প্রয়োজনীয়তা রয়েছে। পৃথিবীতে প্রায় 3500-এর মতো যে ভাষা রয়েছে, এটা কেন রয়েছে? কারণ বিভিন্ন ভাষাভাষী মানুষকে মনের ভাব প্রকাশের জন্য ওই ভাষাগুলো সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি সংখ্যা পদ্ধতিরও সৃষ্টি হয়েছে ওই রকমভাবেই, যে আমরা মানুষ যারা দশমিক সংখ্যা পদ্ধতিতে মনের ভাব প্রকাশ করছি আর কম্পিউটার বাইনারিতে মনের ভাব প্রকাশ করছে। তার মানে সংখ্যা পদ্ধতিরও প্রয়োজনীয়তা রয়েছে। অনুরূপভাবে অক্টাল আর হেক্সাডেসিমেল কেমন দেখো, যে আমরা কম্পিউটারের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া যা কিছু বলো না কেন, এই সব কিছু বাইনারি সংখ্যা পদ্ধতিতে হয়। তার মানে কি 0 আর 1 হয়। তার মানে কম্পিউটারের কার্যকলাপগুলো সব কার মাধ্যমে হয়? 0 আর 1-এর মাধ্যমে হয়। কিন্তু সেই 0 আর 1-এর বর্ণনা যদি আমি তোমাদেরকে 0 আর 1 দিয়ে বোঝাতে চাই, তাহলে কিন্তু অনেক কষ্টকর হবে। সেই ক্ষেত্রে আর বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হবে না। যেমন আমি যদি তোমাদেরকে বলি, মনে করো আমি কম্পিউটারে লিখলাম, মনে করো একটা আমি লিখলাম আইসিটি, কম্পিউটারে আমি লিখলাম কি আইসিটি। তো এটা তো আমি আইসিটি লিখলাম, কিন্তু কম্পিউটার তো আইসিটি বুঝবে না। কম্পিউটার কি বুঝবে? 0 আর 1। কম্পিউটার কি বুঝবে? 0 আর 1। তার মানে এই যে কম্পিউটার আমি যে আইসিটি লিখলাম, এই আইসিটিকে কম্পিউটারে 0 আর 1-এ কনভার্ট করে নেওয়া হবে। কম্পিউটারে কি করে নেওয়া হবে? 0 আর 1-এ কনভার্ট করে নেওয়া হবে। তো এই যে কম্পিউটারে যদি আই লিখি, তো আয়ের জন্য আমি তোমাদেরকে হয়তো একটু পরে পড়াইতাম, সেটা একটু বলি যে আমরা একটা জিনিস পড়াবো তোমাদেরকে, যে কম্পিউটারে এ বলতে আমরা দশমিকে 65-কে বলি, বুঝতে পারছো? বি বলতে কত বলি? 66। এভাবে সি বলতে কত? 67। এরকমভাবে এক এক করে বাড়াতে হবে। তো এক এক করে যদি আমি বাড়াতে যাই,
তো এই আয়ের মান কত হবে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই। আই হচ্ছে 9 নাম্বার। দেখো এ বি সি ডি, আমি একটু এটা মুছে নিই। দেখো যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে এটা দেখো 68, এটা 69, এটা 70, এটা 71, এটা 72, এটা কত 73। এ বি সি ডি ই এফ জি এইচ আই, তার মানে আয়ের মান 73। এখন এই আই যে 73 আমি ব্যবহার করলাম, এটা আমরা ব্যবহার করি। এটা কারা ব্যবহার করি? আমরা মানুষ। মানে এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। মানে 73-এর যে ভ্যালুটা আমি বললাম, এটা দশমিকে 73 বলা হবে। কিন্তু কম্পিউটারে আয়ও বুঝবে না, 73ও বুঝবে না। কম্পিউটারকে বোঝাতে হবে 0 আর 1 এর মাধ্যমে। এখন এই 0 আর 1 এর মাধ্যমে বোঝানোর জন্য আমি তোমাদেরকে অঙ্ক করাবো পরে। আপাতত আমি একটু করি, এটা তোমরা খেয়াল করবা। এই 73-কে কীরকমভাবে 2 দিয়ে ভাগ করতে হয়। তো 2 দিয়ে যদি আমি ভাগ করি, 36 দোকানে কত 72, এখানে থাকবে 1। এরকমভাবে 18 দোকানে 36, 18 দোকানে কত বলো তো 36, এখানে থাকবে কত 0। এই 9 দোকানে 18, এখানে হবে 0। এখানে যদি করো 4 দোকানে 8, এখানে হবে কত 1। এইভাবে 2 দিলে 2 দোকানে 4, এখানে হবে 0। এইভাবে 2 দিলে 2, এখানে হবে কত 0, এখানে হবে 0, আর এখানে হবে কত 1। তার মানে আমি এই 73 সমান আমরা এইটুকু পেলাম। 73 সমান আমরা কি পেলাম বলো তো? 73 সমান আমরা পেলাম হচ্ছে এইটুকু। তো এইটুকু দেখো, আমি যদি প্রথমে এখানে কি লিখলাম, এই 1, এই 1টা এখানে দিলাম, তারপরে 1টা 2টা 0 দিলাম, তারপরে 1 দিলাম, 2টা 0 আর 1 দিলাম। এখন এটুকুর মান যে 73, তার বোঝার শর্টকাট উপায় হচ্ছে এটার মান 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা 32, এটা 64। তো এই 64 আর 8 যোগ করলে কত হবে? 64 আর 8 যোগ করলে 72, আর এই 1 যোগ করলে হবে 73। যখন আমি অঙ্ক করাবো তখন তোমরা বুঝবা ইনশাল্লাহ। তো এখন আমি দেখো যেটা বোঝাতে চাচ্ছি, যে এই যে 73 সমান, এই 73 সমান আমরা লিখতে পারি 1-এর পরে 2টা 0, 1, 2টা 0, 1। তার মানে কম্পিউটার 73 বলতে এটাকে বোঝে। কম্পিউটার 73 বলতে এটাকে বোঝে। যদিও অনেকে এই পাশে একটা 0 দেয়, এগুলো আমরা পরে পড়বো, কিন্তু এটা তোমাদের বোঝায় যে আমরা এই আই সমান 73, এটা দশমিকে বলি, কিন্তু 73-কে আমি যেটা লিখলাম এটাই কম্পিউটার বোঝে। তার মানে এই 73টা আমাদের প্রয়োজন, কিন্তু এটা কম্পিউটারের প্রয়োজন। তাহলে 73 যদি আমাদের প্রয়োজন হয় আর এটা যদি কম্পিউটারের প্রয়োজন হয়, তাহলে অক্টাল আর বাইনারির কেন প্রয়োজন হয়? অক্টাল আর হেক্সাডেসিমেলের কেন প্রয়োজন হবে? সেটাই কথা। যে অক্টাল আর হেক্সাডেসিমেলের এই কারণে প্রয়োজন হবে, দেখো আমি যে 73 লিখলাম, এই 73 থেকে আমি কিন্তু বাইনারি এটা পেলাম। এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই যে 73 যে লিখলাম, এই 73টা থেকে যেহেতু আমি 73 লিখলাম, দেখো আমি যে 73টা এখানে লিখলাম সেটার পরিবর্তে এটা লিখলাম। এখন যদি আবার আমি তোমাদেরকে বলি যে এখান থেকে এই 73-এ ফিরে যাও, তাহলে কিন্তু একটু সময়ের একটু কষ্টকর হয়। কেমন কষ্টকর হয় দেখো, যে আমি এইভাবে তখন লিখতাম যে 1-এর সাথে 2 গুণ করতাম, 1 2, 1 2 4 8 16 32 64। দেখো 1, এটা 1 2 4 8 16 32 64 128। এটা আমার 1 ছিল না। এটা মনে করো আমি যদি এখানে দিতাম যে 0, তাহলে এটা 1 2 4 8 16 32 64 128, এভাবে 128 দিতাম। তারপরে 1-এর জন্য দিতাম 64। এভাবে সব যোগ করে অ্যাট এ টাইমে মনে করো এই 0 বাদ যাবে, এই 1 বাদ, এই 1 আর এই 1, এই সব কিছু মিলে আমরা অঙ্ক করলে আমাদের আবার কত আসবে? 73 ফিরে আসবে। তার মানে দেখো আমি যে আয়ের মান বললাম 73, সে আয়কে আমি বাইনারিতে প্রকাশ করলাম। তার মানে বাইনারি থেকে আমি আবার 73-এ যদি ফিরে যেতে চাই, তাহলে আমার একটা অঙ্ক করতে হয়। সে অঙ্ক করতে গেলে একটা সময়ের ব্যাপার লাগে। সময়ের ব্যাপারটা কেমন, যে আমি তোমাদেরকে যদি অঙ্কটা করাই তো তাহলে বুঝতে পারবো। আচ্ছা দেখো এই যে 0, এই 0, এটা মনে করো একটা, এটাকে মনে করো 0, এটা 0, এটা 1 2 3 4 5 6, এটা মনে করো আমরা দিলাম 6। তারপরে 1, এটা মনে করো 2 টু দি পাওয়ার 5। তারপর এই দিলাম 0, 2 টু দি পাওয়ার কত 4। এই দিলাম 0, 2 টু দি পাওয়ার কত 3। তারপরে এই 1 দিলাম, 2 টু দি পাওয়ার কত 2। তারপর মনে করো এই 0 দিলাম, 2 টু দি পাওয়ার কত 1। এই 0 দিলাম,
টু টু দি পাওয়ার 0। তো দেখো আমি প্রথমে 1 2 3 4 5 6 7, এইটা হবে 7, এটা হবে কত 7, এইটা হবে কত 6, এইটা হবে 5, এইটা হবে কত 4, আর এটা হবে কত বলো তো 3, এইটা হবে 2। মানে এগুলো সব অঙ্ক করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। আর এটা হবে টু টু দি পাওয়ার 0। এখন যেগুলো দেখো আমার 0 সেইগুলো বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ 0-র সাথে যা গুণ করবা তা 0 হবে। এখন বলতে পারো যে স্যার টু টু দি পাওয়ার 7 কীভাবে দিছেন? এটা মনে রাখবা সহজ এইভাবে, যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ঠিক আছে? তো দেখো এটাকে যদি আমরা 7 বিবেচনা করি, তো এটাকে যদি 7 বিবেচনা করি তাহলে 0-র সাথে হবে কত 7, তারপরে এই 1-এর সাথে হবে কত 6, এই 0-র সাথে কত হবে 5, এই 0-র সাথে কত হবে 4। এরকমভাবে আমাদের পাওয়ার আর এই বেস আর পাওয়ার গুণ করা হবে। এখন কীভাবে হবে সেটা আমি যখন অঙ্ক করাই তখন বোঝাবো। এখন তোমাদেরকে এটুকু আমি বলি, দেখো যে 0-র সাথে যা গুণ করবে 0 হবে, তাই আমরা ওই সব শর্টকাট বাদ দিয়ে একবারে 2-এর পাওয়ার যদি 6 দাও, তো 2-এর পাওয়ার 6 দিলে কত, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে কত 64। তার মানে এইটুকু গুণ করলে একবারে কত হবে 64 হবে। তা আমি এখানে মনে করো 64 দিলাম। এরকমভাবে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা গুণ করলে কত হবে 8 হবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা করলে 1, আর 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, 1 আর 1 গুণ করলে 1 হবে। তো দেখো 64 আর 8 যোগ করলে 72, 72 আর 1 কত 73। তার মানে আমি যে আয়ের মান 73 লিখলাম, সেই 73কে যেমন বাইনারিতে একটু আগে অঙ্কের মতো দেখাইলাম যে 73 ভাঙলে এইটুকু হয়, অনুরূপভাবে আবার দেখো এখান থেকে আমি 73-এ ফিরে যেতে গেলে আমার এরকমভাবে ফিরে যেতে হয়। তার মানে দেখা যাচ্ছে যে আমি যদি এই বাইনারিকে দশমিকে প্রকাশ করতে চাই তাহলে আমার একটু সময় লাগে বেশি। ভালো করে খেয়াল করো যে এটা হচ্ছে আমার দশমিক, এই দশমিক থেকে আমি বাইনারিতে গেলাম, কিন্তু বাইনারি থেকে আবার দশমিকে যদি আমি যেতে চাই তাহলে আমার সময় লাগবে কি বেশি। এই কারণে আমরা যদি দশমিকে না গিয়ে যদি আমরা অক্টালে যেতাম তাহলে সময় লাগতো কম। কেন কম লাগতো? দেখো যে আমরা যদি অক্টালে যেতাম, অক্টাল মানে কত, অক্টালে যদি এরকমভাবে ভাঙা যায় 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার মানে 8 সমান আমরা লিখতে পারি 2 কিউব। 8 সমান কি লিখতে পারে বলো তো 2 কিউব। আর যদি আমি হেক্সাডেসিমেল লিখি তাহলে এরকমভাবে 8 দুগুণে কত 16, 4 দুগুণে কত বলো তো 8, তারপরে 2 দুগুণে 4, তার মানে 16 সমান লিখতে পারো কত 2 টু দি পাওয়ার 4, 1 2 3 4, 4টা 2, আর এটা হচ্ছে কত 3টা 2, তাই 2-র উপরে কি কিউব। তার মানে এখন আমরা দেখো এই বাইনারি থেকে যদি অক্টালে যেতে চাই তাহলে ডান দিক থেকে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর এরকমভাবে 3 ঘর নিলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর এভাবে 3 ঘর নিলাম, আর এখানে যদি প্রয়োজনে মনে করো একটা শূন্য দিয়ে নিবা 3 ঘর নিলাম। এখন এইটুকুর মান কত 1, এইটুকুর মান 1, এইটুকুর মান 1। তার মানে আমরা এই 73কে যে বাইনারিতে বানাইলাম সেই বাইনারিকে আমরা শর্টকাট যদি এইটুকু লিখি 1 1 8, এটাকে আমরা অক্টাল বলতে পারি। তার মানে আমরা বাইনারি থেকে অক্টালে যদি যেতে চাই আমাদের দ্রুত যাওয়া যায়, কিন্তু বাইনারি থেকে যদি আমরা ডেসিমেলে যেতে চাই আমাদের সময় লাগে বেশি। এই কারণেই আমরা দশমিক সংখ্যার পরিবর্তে বাইনারি থেকে অক্টালে যেতে পারি দ্রুত। আবার যদি মনে করো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আমি যেতে চাই তখন 3 ঘর করে না নিয়ে যদি 4 ঘর করে নিতাম তাহলে সেটা হেক্সাডেসিমেলে যেতাম। দেখো কেমন, যদি আমি 4 ঘর করে নিতাম যে 1 2 3 4, তাহলে এটা 4 ঘর নিলাম, 1 2 3 4, এটা কয় ঘর নিলাম 4 ঘর, তাহলে এটুকুর মান কত 1 2 4 8, এটা 9, এটা মনে করো 1 2 4, এটা মনে করো কত 4। তার মানে হেক্সাডেসিমেলে লিখলে আমরা এটাকে লিখতে পারতাম 49। কত লিখতাম বলো তো 49, তার মানে হেক্সাডেসিমেলে। তার মানে 73 যেটা ডেসিমেলে হয় দশমিকে হয়, বাইনারিকে সেটাতে প্রকাশ করলে এটা হয় এই, বা এটাকে আবার যদি আমি ডেসিমেলে হেক্সাডেসিমেলে প্রকাশ করি সেটা এটা হয়, এটাকে বলো বা এটাকে বলো অক্টালে প্রকাশ করলে এটা হয়। তার মানে আমি 73 থেকে এটাতে যেতে আমার যেরকম সময় লাগে এই বাইনারি থেকে এটাতে যেতেও কি তেমন সময় লাগে। কিন্তু তুমি দেখো একবার বাইনারি হওয়ার পরে অক্টালে যেতেও সময় লাগে কম, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতেও সময় লাগে কম।
অনুরূপভাবে যদি তুমি মনে করো, তোমরা যদি মনে করো যে এই অক্টাল থেকে আবার বাইনারিতে ফিরে যাবা, সেটাও সময় লাগবে কম, কারণ এই একের পরিবর্তে আমরা দুইটা 0 1 লিখতে পারি, এ একের পরিবর্তে দুইটা 0 1 লিখতে পারি, এ একের পরিবর্তে দুইটা 0 1 লিখতে পারি। তো দেখো আমার এটার সাথে মিলে যায়, এটার সাথে মিলে যায়, তার মানে অক্টাল থেকে বাইনারিতে যাওয়াও কি সহজ। অনুরূপভাবে হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে যেতে চাও সেটাও সহজ। তো এইগুলো হয়তো আরও একটু ভালো বুঝবা যখন আমি অঙ্ক করাবো। তবে সহজ কথা তোমাদেরকে আমি সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা এটাই বোঝাতে চাইলাম যে বাইনারি কম্পিউটার বোঝে আর দশমিক আমরা মানুষ বুঝি, আর অক্টাল আর হেক্সাডেসিমেল কারা বোঝে? অক্টাল আর হেক্সাডেসিমেল আমরা বুঝি, এটাও কম্পিউটার বোঝে না। কিন্তু এই যে কম্পিউটার যে বাইনারি বোঝে, সে বাইনারি থেকে মানুষের সংখ্যা পদ্ধতি মূলত দশমিক সংখ্যা পদ্ধতি, কিন্তু ওই বাইনারি থেকে দশমিকে আসা একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে খুব সময় সাপেক্ষ ব্যাপার না, মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তার চেয়ে অক্টালে আর হেক্সাডেসিমেলে যাওয়া যাবে অতি দ্রুত। এই কারণে কম্পিউটারের অভ্যন্তরীণ যে ক্রিয়া প্রতিক্রিয়া এইগুলো বাইনারিতেই হয়, কিন্তু সেইগুলোর বর্ণনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য দশমিক সংখ্যা পদ্ধতির চেয়ে অক্টাল বা হেক্সাডেসিমেলের মাধ্যমে প্রকাশ করতে সময় কম লাগে। এই কারণে আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতি এবং দশমিক সংখ্যা পদ্ধতির পাশাপাশি অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিও ব্যবহার করে থাকি। তো এই কারণেই সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা যখন আমরা লিখব, তখন লিখব যে সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তার ক্ষেত্রে দশমিক সংখ্যা পদ্ধতি প্রধানত মানুষ তার প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকেন, এবং বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার অর্থাৎ ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা হয়ে থাকে। ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমেই তার অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়ার সব কিছুই ঘটে থাকে, কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়ার বর্ণনা আমরা দেওয়ার ক্ষেত্রে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। কেননা এই ক্ষেত্রে যদি আমরা বাইনারি এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতি দিয়ে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার বর্ণনা দিতে চাই, তাহলে সেখানে ভুলের পরিমাণ এবং সময় বেশি লাগবে। কিন্তু যদি আমরা এই ক্রিয়া প্রতিক্রিয়ার বর্ণনাগুলো আমরা যদি অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মাধ্যমে দিই, এই কারণে মূলত হচ্ছে আমরা কি, এই কারণে আমরা মূলত তোমার সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল, বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল, বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এবং ডেসিমেল, এই 4টি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তাহলে পরীক্ষা যদি আসে সংখ্যা পদ্ধতি কি, এর প্রয়োজনীয়তা লিখো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথমে সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা দিবা, তারপরে প্রয়োজনীয়তার ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে কম্পিউটার মানে ডিজিটাল ডিভাইসের জন্য টানবা, দশমিকের ক্ষেত্রে মানুষের জন্য টানবা, আর অক্টাল আর হেক্সাডেসিমেলের প্রয়োজনীয়তার ক্ষেত্রে কম্পিউটারের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়ার বর্ণনাটা দেওয়ার ক্ষেত্রে ডেসিমেলের চেয়ে অক্টাল এবং হেক্সাডেসিমেলে দেওয়াই সহজ। এই কথাটুকু বললেই আলহামদুলিল্লাহ সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা যাবে। এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর কি, এই সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তার সাথেই সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রয়োজনীয়তাও চলে আসবে। তো দেখো সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা যদি আমি প্রথমে যদি বলি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর কি, তো নিশ্চয়ই বুঝতে পারছো রূপান্তর মানে কি, এক জায়গা থেকে আরেকটা জায়গায় কনভার্ট হওয়া। যেরকম পানির যে 3টাই অবস্থা, যে পানি ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে যদি বাইরে নিয়ে আসা হয়, তাহলে বরফ ফ্রিজে থাকা অবস্থায় বরফ, সেটাই বাইরে নিলে হয়তো আবার পানি হচ্ছে, তার মানে তার অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু মানের কি নাই, পরিবর্তন নাই। তো আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরটাও এমন, মানে কোনো সংখ্যা পদ্ধতিকে এক সংখ্যা পদ্ধতি থেকে তার মানের পরিবর্তন না করে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাকেই সংখ্যা পদ্ধতির রূপান্তর বলা হয়। মানে কোনো সংখ্যা পদ্ধতিকে এক সংখ্যা পদ্ধতি থেকে, মানে কোনো সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যাকে, কোনো সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যাকে এক সংখ্যা পদ্ধতি, কোনো সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যাকে তার মানের পরিবর্তন না করে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাটাকেই বলা হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তার মানে এখন যদি বলা হয় সংখ্যা পদ্ধতির রূপান্তর কি, তখন তোমরা সংজ্ঞা লিখবা যে কোনো সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যাকে তার মানের পরিবর্তন না করে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করাকেই সংখ্যা পদ্ধতির কি বলা হবে, রূপান্তর বলা হবে। যেরকম দেখো আমি একটু আগে লিখলাম, এটা লিখলাম কি অক্টাল সংখ্যা পদ্ধতি, তাহলে এটাকেই আমি অক্টাল সংখ্যা পদ্ধতিকেই যদি আমি মানের পরিবর্তন না করে, মানে এখানে যদি তার মূল্য যদি 100 টাকা থাকে, এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বললাম।
এটাকেই যদি আমি কনভার্ট করে নিতে পারি, একের পরিবর্তে দুইটা 0 1, এই একের পরিবর্তে দুইটা 0 1, এই একের পরিবর্তে দুইটা 0 1 লিখে যদি আমি এখানে বাইনারি দিই, লিখে যদি এখানে আমি কি দিই, বাইনারি দিই, আর সেটার মানও যদি 100 হয়, সেটার মানও যদি কত হয়, 100 হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এইটারও যে মান এটারও কি সেই মান, জাস্ট এটার আর এটার চেহারার পার্থক্য হয়েছে। তার মানে কোনো সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যাকে তার মানের পরিবর্তন না করে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করাকেই কি বলা হয়, সংখ্যা পদ্ধতির রূপান্তর বলা হয়। এখন এটার মান এটা যে হয় কিভাবে, সেটা আমরা অঙ্ক যখন করবো ইনশাআল্লাহ তখন দেখব। আপাতত এইটুকু মনে রাখবা যে এটা ছিল একটা সংখ্যা পদ্ধতি, মানে অক্টাল সংখ্যা পদ্ধতি। তো অক্টাল সংখ্যা পদ্ধতির এই সংখ্যাটাকে আমরা পরিবর্তন করলাম, পরিবর্তন করে এই একটা সংখ্যা মানে বাইনারির এই একটা সংখ্যায় নিয়ে আসলাম। তাতে এটারও যদি মান 100 ধরা হয়, কথার কথা এটারও যদি মান 100 ধরা হয়, তাহলে কি হবে যে এই দুইটাকেই সমমান বলা হবে, মানে মানের পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে এটাকে বলা হবে কি, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন কিভাবে এটা হয়, কিভাবে এটা হয়, মানে এখানে তো 100 তো আমি আমার মতো তোমাকে ধরে নিলাম, এটাই আমি আমার মতো ধরে নিলাম, কিন্তু বাস্তবে এটার মান দশমিকে কত হবে, এটার মান দশমিকে কত হবে সেটা তো আমরা দেখলামই, যে এটার মান দশমিকে কত হবে, 73 হবে আগে যখন আমরা অঙ্ক করলাম। কিন্তু আমি তোমাদের বোঝানোর পারপাজে বলছি যে এটার যতটুকু মান এটারও যদি সেম একই মান হয়, এই সেম মানগুলো আবার কিসে দেখাতে হয়, দশমিকে দেখাতে হয়, কারণ আমরা বাস্তব জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি বুঝে থাকি। তার মানে এইটার আর এটার মান যদি এক হয়, তাহলে এক হওয়া অবস্থায় দুইটাকে দুই সংখ্যায় রূপান্তর করলে ওইটাকে বলা হবে কি, সংখ্যা পদ্ধতির পরিবর্তন, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন যদি বলা হয় যে সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা কি, এই প্রয়োজনীয়তা কি, দেখো এটা যদি মনে করো আমরা, এইটা যদি মনে করো 73, এটা হচ্ছে আমরা মানুষ, তা আমাদের প্রয়োজনীয়তা এটা, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আবার কি এটার প্রয়োজনীয়তা নাই, কম্পিউটারের ক্ষেত্রে এটারই প্রয়োজনীয়তা। সুতরাং বুঝতেই পারছো যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রয়োজন আছে। এখন যদি তুমি মনে করো যে রমজানের সময় তুমি একটু শরবত খাবা, ঠান্ডা ঠান্ডা শরবত খাবা, তখন তুমি কিন্তু এই পানিটাকে সাময়িকভাবে একটু ফ্রিজে রাখবা, তার মানে তোমার প্রয়োজনের স্বার্থে এই স্বাভাবিক পানিকে তুমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছ তোমার সুবিধার্থে, এটাতে রূপান্তর করছো, মানে এই স্বাভাবিক পানিকে একটু রূপান্তর করে বরফ হোক বা হালকা একটু বরফের ভাব হোক এরকম রূপান্তর করে নিচ্ছ প্রয়োজনের স্বার্থে। ঠিক তেমনি আমি যে 73 বললাম, এই 73টা আমাদের প্রয়োজনের কাজে লাগে, কিন্তু এটাকেই যদি ওই রমজান মাসে শরবত খাওয়ার মতো যদি ফ্রিজে রাখা লাগে, তখন আর 73 রাখলে হবে না, তখন নিশ্চয়ই তাকে কিসে পরিণত করতে হবে, বাইনারিতে পরিণত করতে হবে। তার মানে সংখ্যা পদ্ধতির রূপান্তর লাগবে, যে এটা আমাদের জন্য লাগছে, এটা মানুষ, এটা কম্পিউটারের জন্য লাগছে। অনুরূপভাবে এটাকে যদি আবার আমরা তাড়াতাড়ি যদি 73-এ নিতে চাই, একটু সময় লাগবে, তো এটাকে যদি আমরা তাড়াতাড়ি অক্টালে নিতে চাই, অক্টাল থেকে 73-এ নিয়ে আসা যাবে, কিভাবে সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। অক্টালকে যদি আবার আমি তাড়াতাড়ি হেক্সাডেসিমেলে নিতে চাই, নেওয়া যাবে। তো এই কারণে বলা হয় যে সংখ্যা পদ্ধতির রূপান্তরেরও প্রয়োজন রয়েছে, অর্থাৎ এটা আমরা মানুষ ব্যবহার করি, এটা কম্পিউটার ব্যবহার করে, আর এই কম্পিউটারের জিনিসটাকে যখন মানুষের ভাষা নিয়ে আসতে চাই মানে দশমিকে, তখন সময় লাগে বেশি, তখন তাকে তাড়াতাড়ি অক্টালে কিংবা হেক্সাডেসিমেলে নেওয়া যায়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইনারিকে অক্টালে অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করলে সময় লাগবে কম। তার মানে বাইনারিকে অক্টাল আর হেক্সাডেসিমেলে রূপান্তরেরও কি রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। এই কারণে আমরা বলতে পারি যে হ্যাঁ, সংখ্যা পদ্ধতির যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি সংখ্যা পদ্ধতির কি রূপান্তরেরও প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে তোমরা দুইটি প্রশ্ন বুঝতে পারছো। কোন দুইটি প্রশ্ন বুঝতে পারছো? যে সংখ্যা পদ্ধতি কি এর প্রয়োজনীয়তা, সংখ্যা পদ্ধতির রূপান্তর কি এর প্রয়োজনীয়তা। মোট কথা এই দুইটা প্রশ্ন প্রায় সেম, শুধু সংখ্যা পদ্ধতি কি তার সংজ্ঞা আলাদা, সংখ্যা পদ্ধতির রূপান্তরের সংজ্ঞা আলাদা। কিন্তু সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা আর সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রয়োজনীয়তা দুইটা প্রশ্ন প্রায় একই, শুধু একটু কথাগুলোকে সাজায় লিখলেই হবে। মানে যখন সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা লিখবা, তখন আর রূপান্তরের কথা বলবা না, তখন শুধু বাইনারির প্রয়োজনীয়তা বলবা, বাইনারির মতো কম্পিউটারেরটা কম্পিউটার, এরকম অক্টাল আর হেক্সাডেসিমেলের কথা বলবা। কিন্তু যখনই রূপান্তরের প্রয়োজনীয়তা আসবে, তখন ওই পরিবর্তন কথাগুলোকে একটু সাজায় গুছায় লিখলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা 1 আর 2 নম্বর প্রশ্ন বুঝলাম। এখন 3য় নম্বর প্রশ্ন দেখো, লেখা আছে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কি, আর এর সাথে আমি একটা অঙ্ক করাবো ওই রিলেটেড। তো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কি সেটা আমরা এখন একটু দেখবো ইনশাল্লাহ।
তো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, তো দেখো সংখ্যা পদ্ধতির বেজ, এখন বেজ হচ্ছে ইংরেজি শব্দ, ভিত্তি বাংলা শব্দ। এই যে আমরা যদি মনে করো তিনতলা ফাউন্ডেশনের নিচতলাকে বিবেচনা করি, সেই নিচতলার নিচে অনেক ভিত্তির জন্য অনেক মানে ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, রড, সিমেন্ট, বালি, অনেক কিছু। তো ওইটাকে যদি আমরা ভিত্তি বলি, মানে যার উপর আমরা মূলত দাঁড়াই থাকি, সেটাকে আমরা বলতে পারি কি ভিত্তি। তো এই জায়গাটায়ও কথাটা যদিও পুরোপুরি অমন না, কিন্তু অমনভাবে বিবেচনা করতে পারবা। মোট কথা যে আমরা ভিত্তি বা ফাউন্ডেশনের উপর বেস করে চলাফেরা করি, ঠিক তেমনি এই সংখ্যা পদ্ধতিগুলোও তার বেজ বা ভিত্তির উপরে চলাফেরা করে। কেমন করে? যদি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি না থাকে, তাহলে সেই সংখ্যা পদ্ধতিকে তৈরি করা যাবে না। যেমন দেখো, আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা ক্লাস 1 থেকে এ পর্যন্ত যে দশমিক সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করে আসছি, সেখানে 0 থেকে 9 এই মাল ম্যাটেরিয়ালসগুলো আমরা ব্যবহার করে আসছি। তো এই মাল ম্যাটেরিয়ালসগুলোকে হয়তো আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে রড, সিমেন্ট, বালি এসব বলে থাকি, কিন্তু আমাদের আইসিটির ভাষায় বা আমাদের গাণিতিক ভাষায় 0 থেকে 9গুলোকে আমরা কি বলি? অঙ্ক বলি। কি বলি বলো তো? অঙ্ক বলি। তার মানে এই 0, 9 এই মাল ম্যাটেরিয়ালসগুলোকে আমরা রড, সিমেন্ট, বালি না বলে আমরা কি বলি? অঙ্ক। তো ওই রড, সিমেন্ট, বালি দিয়ে যেরকম ভিত্তি তৈরি করা হয়তো, ঠিক তেমনি আমাদের এই 0 আর 9 দিয়েও সংখ্যা পদ্ধতির ভিত্তি তৈরি করা হবে। তার মানে এই 0 থেকে 9 এদেরকে আমরা সংখ্যা পদ্ধতির ভিত্তি বলি। কিন্তু সংখ্যা পদ্ধতিতে অনেকগুলো আছে, সুতরাং এই 0 আর 9কে তো সব সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা যাবে না। এটাকে বললে আমরা দশমিকের ভিত্তি বলতে পারি। অনুরূপভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি তৈরি করতে গেলে তারও তো কিছু জিনিসপত্র আছে, 0 আর 1। বাইনারির ভিত্তি ক্ষেত্রে এদেরকে ব্যবহার করা হয়। অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 ব্যবহার করা হয়। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এরকমভাবে 0 থেকে 9 ব্যবহার করতে হবে, আবার এ থেকে কি 1। এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ পরে। তবে তোমাদেরকে আমি এটুকু বোঝাতে চাচ্ছি, একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেরকম মাল ম্যাটেরিয়ালসগুলো লাগে, ওইগুলোকে যেরকম আমরা ভিত্তিতে দিয়ে থাকি, ঠিক তেমনি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেও এক একটা সংখ্যা পদ্ধতির কিছু জিনিস থাকে, যেগুলো দিয়ে আমরা ওই সংখ্যা পদ্ধতি ডে বাই ডে গড়ে তুলে, ওই জিনিসগুলোকেই সংখ্যা পদ্ধতির কি বলা হয়? ভিত্তি বলা হয়। কিন্তু সংজ্ঞা আকারে যখন তুমি বলতে যাবা, তখন এই সবগুলোর কথাই তোমার বলতে হবে। ঠিক আছে? তার মানে সবগুলোর ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে কি বলতে পারি? যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নসমূহ। দেখো, বাইনারি সংখ্যা, তুমি যদি অনেক সংখ্যা লিখতে চাও, তোমার ব্যবহার করতে হবে এই চিহ্ন। তোমরা যদি অক্টাল সংখ্যা লিখতে চাও, তোমার ব্যবহার করতে হবে এইগুলো। যদি ডেসিমেল সংখ্যা ব্যবহার করতে চাও, তোমার ব্যবহার করতে হবে এইগুলো। যদি হেক্সাডেসিমেল সংখ্যা তৈরি করতে চাও, তোমাদের ব্যবহার করতে হবে কি? এইগুলো। তার মানে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে চাই, এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। তার মানে আমি সবগুলোকে একত্রে মিলে বলতে পারি, কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নসমূহের মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলা হবে। যেরকম দেখো, এই বাইনারিতে ব্যবহৃত হয়েছে 2টা, তাই বাইনারির বেজ বা ভিত্তি কত? 2। দশমিকে ব্যবহার করা হয় 10টি, তাই দশমিকের বেজ বা ভিত্তি 10। অক্টালে ব্যবহার করা হয় 8টি, তাই অক্টালের বেজ বা ভিত্তি 8। হেক্সাডেসিমেলে ব্যবহার করা হয় 16টি, তাই হেক্সাডেসিমেলের বেজ বা ভিত্তি কত? 16। তার মানে আমরা সংজ্ঞায় কি বলতে পারি? কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নসমূহের মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলা হবে। কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নসমূহের মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলা হবে। এই কথা লিখে হয়তো যদি সৃজনশীলের খ নাম্বারে আসে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলতে কি বোঝায়, তখন হয়তো কি করতে পারো? এই সংজ্ঞাটা দেওয়ার পরে লিখতে পারো, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নসমূহ হচ্ছে 0 আর 1, অর্থাৎ 2টি, তাই বাইনারির বেজ বা ভিত্তি হচ্ছে কত? 2। এরকমভাবে যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। যদি তুমি দশমিকের ক্ষেত্রে দিতে, তো সংজ্ঞা লিখার পরে লিখতে, যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নসমূহ হচ্ছে 0 থেকে 9, অর্থাৎ 10টি, তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে কত? 10। তার মানে তোমরা সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কি, আলহামদুলিল্লাহ সেটা বুঝতে পারছো। এখন আমি একটা অঙ্ক করাবো, সেই অঙ্কটা আমি একটু লিখি, তোমরা দেখবা ইনশাআল্লাহ।
দেখবা ইনশাআল্লাহ সেই অঙ্কটা হচ্ছে এই বেজের সাথেই রিলেটেড। তো একটা প্রশ্ন থাকতে পারে এমন, সেই প্রশ্নটাই হচ্ছে অঙ্ক আকারে, যে দেখাও যে, আমি কি বলছি বলো তো, দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির, দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির, কি বলছি বলো তো, দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির, দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির, কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি n হলে, কি হলে বলো তো, n। এটা আমি ইংরেজির একটা অক্ষর লিখলাম, কি লিখলাম, ছোট হাতের n, ছোট হাতের হোক আর বড় হাতের হোক। দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি n হলে তার ব্যবহৃত, তার ব্যবহৃত চিহ্নসমূহ, তার ব্যবহৃত চিহ্নসমূহ থেকে, মানে জিরো থেকে কত বলছি বলো তো, জিরো থেকে n-1t, জিরো থেকে কি বলছি বলো তো, n-1t, জিরো থেকে কি বলছি, জিরো থেকে n-1t বা nt, বা কতটি বলো তো, nt। তার মানে আমি এখন একটা প্রশ্ন বললাম তোমাদের, যে দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির, দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি n হলে তার ব্যবহৃত চিহ্নসমূহ জিরো থেকে n-1t বা nt, জিরো থেকে n-1t বা শুধু nt। এখন একটা প্রশ্ন দেখলে বুঝতে পারবা, দেখো এখানে বলছে দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির, তো আমি ধরে নিলাম যে কোনো সংখ্যা পদ্ধতির না লিখে আমি বললাম যে, ধরি কোনো সংখ্যা পদ্ধতি, বা আমি লিখলাম যে কোনো সংখ্যা পদ্ধতির, এই কথা না লিখে লিখলাম যে আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির, আমরা কি লিখলাম, যে আমরা জানি, আমি উত্তরে লিখছি, মনে করো যে আমরা জানি বাইনারি, কোনো না লিখে আমি কোনোর পরিবর্তে লিখলাম কি বাইনারি, যে আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2, বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত, 2, কোনো বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2 এবং তার ব্যবহৃত, আমি মনে করো আমি এই জায়গায় উত্তরটা লিখি, দেখো আমি লিখলাম যে আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2 এবং তার ব্যবহৃত, কি লিখলাম বলো তো, এবং আমরা লিখলাম এই কোনোটার পরিবর্তে, আমি মনে করো লিখলাম কোনো না লিখে লিখলাম বাইনারি, কি লিখলাম, বাইনারি, যে আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2 এবং তার ব্যবহৃত, এবং তার ব্যবহৃত চিহ্নসমূহ, বা তার ব্যবহৃত এখানে লেখাই আছে দেখো, এবং তার ব্যবহৃত চিহ্নসমূহ কি লিখলাম বলো তো, তার ব্যবহৃত চিহ্নসমূহ লিখলাম 0,1। এখন এই 1কে কি লিখতে পারো, 2-1, কারণ 2 থেকে একবার দিলে 1, তার মানে আমরা লিখতে পারি যে 2 এবং তার ব্যবহৃত চিহ্নসমূহ 0 থেকে কত 1 t, বা তাহলে 0 আর 1 মানে কয়টি, দুইটি, একটা দুইটি, বা কি দুইটি। আমার কথা মনে হয় তোমরা বুঝতে পারছো। দেখো আমি কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2 আমরা জানি, কিন্তু এই দেখাওজের পরিবর্তে আমরা লিখবো আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2 এবং তার ব্যবহৃত চিহ্নসমূহ, আমরা জানি যে 0 আর 1 ব্যবহার করা হয় বাইনারিতে। এখন 1কে লিখতে পারো কি 2-1, এখন এই টিটা আমরা লিখে দিলাম। এখন এই 0 আর 1 এই দুইটা কয়টা, দুইটা, তাই এখানে এত লিখে বা লিখতে পারো, বা এটার পরিবর্তে কি লিখতে পারো, বা দুইটি। অনুরূপভাবে দেখো আমি যদি লিখতাম বাইনারি না লিখি, আমি যদি বাইনারি না লিখে কি লিখতাম বলো তো, অক্টাল লিখতাম, কি লিখতাম, অক্টাল, যে আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত 8 এবং তার ব্যবহৃত চিহ্নসমূহ, তার ব্যবহৃত চিহ্নসমূহ কি লিখতে পারতে, এইটুকুর পরে লিখতে পারো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এই 7-এর পরিবর্তে কি লিখতে পারো 8-1 t, বা কয়টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, বাকি 8টি। তার মানে এরকমভাবে যদি আমরা লিখতাম যে অক্টাল না দিয়ে যদি আমি হেক্সাডেসিমেল লিখতাম, যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, এখানে মনে করো দিলাম কত 16, এখানে কত দিলাম মনে করো, বা আমি এখানে দশমিকই দিলাম। এখন যদি এখানে দিতাম 10 এবং তার ব্যবহৃত চিহ্নসমূহ কত দিতে পারতে, 0 থেকে 0, 1, 2, 3, 4,
5 6 7 8 এরকম 9। এখন 9-এর পরিবর্তে কি দিলে 10 মাইনাস 1t লিখলে 10 মাইনাস 1t বা কয়টি 10টি 1 2 3 4 5 6 7 8 9 10 বা এখানে লিখতে পারছো কি 10টি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাইনারির ক্ষেত্রে যখন লিখলাম তখন 0 মাইনাস 1 এই 1কে 2 মাইনাস 1 দিয়ে বুঝাইলাম, মানে বেস থেকে 1 বাদ দিলাম। অনুরূপভাবে যখন অক্টাল নিলাম তার বেস থেকে 1 বাদ দিলাম, যখন ডেসিমেল নিলাম তখন তার বেস থেকে 1 বাদ দিলাম। তো এরকমভাবে আমরা বলতে পারি না, দেখো যে সুতরাং এগুলো সব লেখার পরে আমরা লিখলাম সুতরাং কোনো সংখ্যা পদ্ধতির বেস n হলে, এই এতক্ষণ 2 8 10 না লিখে এখন এদের পরিবর্তে লিখতে পারি যে এই নিচে লিখলাম যে সুতরাং কোনো সংখ্যা পদ্ধতির বেস n হলে তার ব্যবহৃত চিহ্নসমূহ এই 0 লিখে শেষে বাইনারির ক্ষেত্রে 2 মাইনাস 1, অক্টালের ক্ষেত্রে 8 মাইনাস 1, ডেসিমেলের ক্ষেত্রে 10 মাইনাস 1। তাহলে কোনো সংখ্যা পদ্ধতির বেস 2 না হয়ে যদি n হয় তাহলে এই 2 এর মান n হবে, 8 এর মান 1 হবে, এই 10 এর মান n হবে। তার মানে সেখানে আমরা এই জায়গায় লিখতে পারি কি এটুকুর পরিবর্তে লিখতে পারি কি n মাইনাস 1। বা এখন যেটা বাদ দিচ্ছ সেটাই তো লিখছো, যেটা বাদ দিচ্ছ সেটাই তো লিখছো, যেটা বাদ দিচ্ছ সেটাই তো লিখছো, তার মানে কি nটি লিখতে পারো। আমার মনে হয় বুঝতে পারছো। সুতরাং তোমরা লিখবা যদি প্রশ্নটা থাকে যে দেখাও যে কোনো সংখ্যা পদ্ধতির বেস n হলে তার ব্যবহৃত চিহ্নসমূহ 0 থেকে n মাইনাস 1 বা nt, তখন তোমরা লিখবা যে আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 এবং তার ব্যবহৃত চিহ্নসমূহ এটুকু লিখবা। তারপর আবার লিখবা যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8 এবং তার ব্যবহৃত চিহ্নসমূহ এটুকু লিখবা। আবার লিখবা যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস 10 এবং তার ব্যবহৃত চিহ্নসমূহ এটুকু, মানে এই সবটুকু লিখে এখন নিচে লিখবা সুতরাং কোনো সংখ্যা পদ্ধতির বেস n হলে তার ব্যবহৃত চিহ্নসমূহ 0, একবারে 2 মাইনাস 1 না দিয়ে 8 মাইনাস 1 না দিয়ে 10 মাইনাস 1 না দিয়ে n মাইনাস 1 দিবা এতটি, বা এইটাই এখানে উঠাই দিলে হবে nটি। যেরকম এটা এখানে উঠাই দিয়েছে, এটা এখানে উঠাই দিয়েছে, এটা এখানে উঠাই দিয়েছে। সুতরাং আশা করা যায় এটা আসলে তোমরা ইনশাল্লাহ পারবা। তো আজকে এই পর্যন্তই, পরে আবার আমি তোমাদেরকে অন্য একটা ক্লাস নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।